এবার খেলার সময় নিযুক্ত হবেন মাকসুম আলম খান। জাফর সাদিক, আপনাকে আবারও ধন্যবাদ। দেখে নেব খেলার সময় শিরোনাম। দেশের সব ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মত বিনিময় সভা। 7 দিনের মধ্যে 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। নেতিবাচক মন্তব্য করার ক্ষেত্রে বিসিবি পরিচালক আসিফ আকবরকে সতর্ক হওয়ার তাগিদ ক্রীড়া সংগঠকদের। টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় ক্লাবগুলো, আদালতের রায়ের অপেক্ষা। বিশ্বকাপের সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের দাপটে থামল জিম্বাবুয়ের অপ্রতিরোধ্য যাত্রা। দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে 107 রানের বিশাল জয় ক্যারিবীয়দের। বগুড়ায় বিসিএল এর উদ্বোধনী ম্যাচে আকবরের সেঞ্চুরিতে ইস্ট জোনকে উড়িয়ে দিয়েছে নর্থ জোন। আফিফের সেঞ্চুরিতে সাউথ জোনের কাছে ধরাশায়ী সেন্ট্রাল জোন। এবং 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আইনি জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে নির্বাচন বার্ষিক সাধারণ সভা, সেটা আমরা শিডিউল তফসিল ঘোষণা করেছি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সব ফেডারেশন নিয়ে মত বিনিময় সভা করেছেন আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে গেল 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়া উন্নয়নে করছেন একের পর এক সভা। সাংবাদিক সংগঠনের পর এবার ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব প্রতিমন্ত্রী, যেখানে ফেডারেশনগুলোর উন্নয়ন এবং পরিকল্পনা নিয়ে হয়েছে আলোচনা। প্রাধান্য পেয়েছে ফেডারেশন কর্মকর্তাদের মেয়াদ, খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়। এছাড়া ফেডারেশনগুলোকে গত 1 বছরের মূল্যায়ন রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সব কিছু মিলিয়ে আমরা গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন আয়োজন করতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামো সহ ফেডারেশনগুলোর বার্ষিক ক্যালেন্ডারে নজর দিতে চান আমিনুল হক। উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন কর্তারা। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস। সবার সাথে সবার মত বিনিময় না করতে পারলে হয় কি, আমরা সব জিনিস জানা যায় না। আমাদের মন্ত্রী মহোদয়কে তো অ্যাকচুয়ালি সবার সব সমস্যা, সুবিধা অসুবিধা সব জানতেই হবে, সেজন্য এই সভাটা খুবই দরকার ছিল। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে দ্রুত নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম শুরু করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দায়িত্বশীল জায়গায় থেকে যে কোনো মন্তব্য ভেবে চিন্তে করা উচিত বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। বর্তমান বোর্ডের অধীনে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিদ্রোহী ক্লাবগুলো। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে তাকিয়ে আছেন আদালতের রায়ের দিকে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও আশাবাদী এই সংগঠক।
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় আসিফ আকবর। অন্য জগতের মানুষ হয়েও ক্রিকেট বোর্ডে তার আসাটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। বিসিবি নির্বাচন চলাকালীন পুরোটা সময় এই সঙ্গীত শিল্পী অবস্থান করেছেন দেশের বাইরে। দেশে এসেও লোক দেখানো কিছু জেলা ভ্রমণ ছাড়া এখন পর্যন্ত কার্যকর কিছু করতে দেখা যায়নি তাকে। সে আসিফ আকবর গেল কমাস বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। লাইভ টক শো কিংবা সাক্ষাৎকার আসিফ বাজে মন্তব্য করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও। দায়িত্বশীল অবস্থানে থেকেও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে তার করা বক্তব্য ভালোভাবে দেখছেন না ক্রীড়া সংগঠকরা। যারা পরিচালক আছেন বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছেন এদেরকে একটু ভেবেচিন্তে মিডিয়ার সামনে বলা উচিত। এবং আমি তো বলবো যে কোনো পরিকল্পনা ছাড়াই মুখে যা আসছে তাই বলে দিয়েছে। বিসিবির একজন পরিচালকের যেই বারবারই কি আছে এটার সাথে ওইটার সাথে যায় না। অতএব আমাদেরকে সবসময় একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের একটা বড় অংশের আছে অভিযোগ, যার কারণে বেশ কিছু ক্লাব বর্জন করেছে প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ শুরু নিয়েও সিসিডিএম এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও আছে আগের অবস্থানেই। এই বোর্ডের অধীনে অংশ নিতে চায় না কোনো লিগে, তাকিয়ে আছে আদালতের সিদ্ধান্তের দিকে। আগের জায়গায় আছি আমরা, কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা অবৈধ, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছি। এবং এই অবৈধ বোর্ডের আন্ডারে আমরা খেলতে চাই না। যেহেতু এই বিষয়টা আমরা কোর্টে গিয়েছি, আমরা আসলে তাকিয়ে আছি আদালত আমাদেরকে কি বলে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাব, মাঠে যাব না মাঠের বাইরেই থাকি। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অনেক প্রত্যাশা মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের। ভালো কিছু দিক নির্দেশনা তার মাধ্যমে পাবো, এবং ও ফিট আমি মনে করি, যেহেতু সরাসরি ক্রীড়া জগতের সাথে তার সম্পর্ক। বিগত 17-18 মাসও আমরা দেখেছি, এবং গত 17 বছরও দেখেছি খেলাকে রাজনীতিকরণ করেন। আমরা আশা করি যে এই সরকারের কাছে আশা করি যে খেলাটা রাজনীতির বাইরে থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 9 বছর পর নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত সূচি প্রকাশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আগামী 15 নভেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 নভেম্বর থেকে। এরপর ইস্ট লন্ডনের বাফেলো পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের 1 ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে 2 দল। বাকি 2 ওয়ানডে হবে 4 এবং 7 ডিসেম্বর। কিম্বারলি ওভালে বাংলাদেশ সাউথ আফ্রিকার টি20 সিরিজের প্রথম ম্যাচ হবে 10 ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় এবং তৃতীয় টি20 খেলবে 12 এবং 13 ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বগুড়ায় দাপুটে জয় পেয়েছে তারকায় ঠাসা নর্থ জোন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে 335 রান করে নর্থ জোন। পরে রিশাদ হোসেনের ঘূর্ণিতে 281 রানে থামে ইস্ট জোন। ব্যাট বলের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নর্থ জোন 54 রানের দারুণ এক জয় তুলে নেয়। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান আকবর আলী। শাহদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। পিসিএল এর প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন আকবর আলী। শহীদ চান্দু স্টেডিয়ামে 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়ে তুলে নেন সেঞ্চুরি। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ চান্দুর গ্যালারি। টস জিতে 9 জনকে ব্যাটিংয়ে পাঠায় ইস্ট জোন। শুরুতে 20 রানে হাবিবুর রহমান সোহান আউট হলেও হোম গ্রাউন্ডে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলকে এগিয়ে নেন। আগ্রাসী ব্যাটিংয়ে 50 তুলে নিয়ে 54 রানে আউট হন তামিম। এরপর লিটন দাস ও তাওহিদ হৃদয় দ্রুত ফিরে গেলে চাপে পড়ে নর্থ জোন। পঞ্চম উইকেটে অধিনায়ক শান্ত ও আকবর আলীর জুটি যোগ করেন 120 রান। এই জুটি দলকে ম্যাচে ফেরায়। 68 রানে আউট হন শান্ত। আকবর আলী 81 বলে তুলে নেন লিস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরি। এই ব্যাটার থামেন 111 রানে। শেষ দিকে স্যাকলাইনের ক্যামিওতে নজন তোলে 335 রান। ইস্টজনের খালেদ আহমেদ 4টি এবং হাসান মাহমুদ ও সাইফুদ্দিন 2টি করে উইকেট নেন। 336 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইস্টজন। 69 রানে 3 উইকেট হারানোর পর মমিনুল হক ও ইয়াসির আলীর আব্বির জুটি দলকে লড়াইয়ে ফেরায়। তবে নিয়মিত উইকেট পতনে চাপে পড়ে যায় দলটি। 82 বলে 83 রান করে আউট হন মমিনুল। শেষ দিকে নাইম হাসান 43 বলে হাফ সেঞ্চুরি করে আশা জাগালেও 281 রানে থামতে হয় ইস্টজনকে। নর্থ জোনের ঋষাদ 4টি, নাহিদ রানা ও মেহেদী 2টি করে উইকেট নেন। গ্যালারিতে উচ্ছ্বাসে ডুবে থাকা বগুড়াবাসীর দাবি দ্রুত শহীদ চান্দুতে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর। এরকম পিচে এরকম আউটফিল্ডে সব থেকে হাইস্ট রান, মানে যেটা গত কিছুদিন ধরে শুনতেছি যে 300+ রান হবে, আমরা এটাই দেখার জন্য বসে আছি। আমরা চাই আরো ভালো খেলা হোক, বগুড়াতে আরো বেশি বেশি ম্যাচ হোক। আমার খুব ভালো লাগতেছে, আমি দেখতেছি আমার প্রিয় খেলোয়াড়দেরকে। আমাদের প্রত্যাশা থাকবে যেন রেগুলার স্টেডিয়ামে খেলাধুলা হয় এবং আগামী বছরে বিপিএল ম্যাচটা যেন বগুড়াতে হয়। ম্যাচ শেষে শহীদ চান্দু স্টেডিয়ামে উইকেটের প্রশংসা করলেন দু দলের ক্রিকেটাররা। ম্যাচ উইনিং একটা কন্ট্রিবিউশন ছিল, তো এটা সব থেকে বড় ভালো লাগার বিষয়। আমার মনে হয় যে এরকম উইকেটে যদি আমরা রেগুলার খেলতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা মানে বড় স্কোর করার এবং বড় স্কোর চেস করার একটা অভ্যাস করে উঠবেন। বগুড়ার মানুষজন আমার কাছে মনে হয় ক্রিকেট প্রেমী, তারা সবসময় ক্রিকেটটা, কারণ কি এখানে খুব বেশি খেলা হয় না, যখন খেলা হয় তারা সবসময় এখানে খেলা দেখতে আসে। এটা আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো, কারণ দর্শক থাকলে খেলাটা ভালো হয়। আর বগুড়ায় বিসিএল এর পরবর্তী ম্যাচ 26 ফেব্রুয়ারি ইস্ট জোনের প্রতিপক্ষ সেন্ট্রাল জোন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এদিকে আফিফ হোসেন ধ্রুবর সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনকে 7 উইকেটে হারিয়েছে সাউথ জোন। রাজশাহীতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন সেন্ট্রাল জোন তারা দারুণ খেলেন। নাইম, রবিন, অঙ্কনদের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে 264 রান তোলেন তারা। জবাবে খেলতে নেমে আফিফ, মিঠুনের 159 রানের জুটিতে 27 বল হাতে রেখেই জয় তুলে নেয় সেন্ট্রাল জোন। রাজশাহীতে ক্রিকেট, তাও খেলছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার। বিসিএল এর ওয়ানডে ফরম্যাট দিয়েই নিজেদের অলিখিত অবসরে ইতি টানলেন সাইফ, মিরাজ, মোস্তাফিজরা। টস জিতে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মেহেদী হাসান মিরাজের সাউথ জোন। তারকা খচিত দল সৌম্য, মোস্তাফিজ ছাড়াও যাদের স্কোয়াডে আছেন মিথুন, তানভীররা। শক্তিশালী বোলিং লাইন আপের সামনে তাই শুরুটা ভালো হয়নি সেন্ট্রাল জোনের। রবিউল হকের শিকার হয়ে শুরুতেই ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর রবিনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন নাইম শেখ। দলীয় 127 রানে নাইমকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার তানভীর। 76 বলে 69 রান করেন এই বাহাতি। 4-এ নামেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের পার্টনারশিপ 59 রানের বেশি হয়নি। 5-এ নেমে ব্যর্থ আরিফুল সরাসরি বোল্ড আউটে এই ব্যাটারকে ফেরান সৌম্য সরকার। রবিনের 69 আর অঙ্কনের 67 রান বাদে বড় ইনিংস খেলতে পারেননি বাকিরা। 7 উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে 264 রানের সংগ্রহ সেন্ট্রাল জোনের। সাউথের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন সৌম্য আর তানভীর। তবে 10 ওভারে 44 রান খরচায় উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার। মোস্তাফিজের চেয়েও এদিন হিসেবি রবিউল হক। জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় সাউথ। ইনিংসের দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকে গোল্ডেন ডাকে ফেরান আবু হায়দার রনি। এরপর 3-এ নামা জাওয়াত আবরারকে নিয়ে জুটি গড়েন ওপেনার আনিসুল ইসলাম ইমন। দুজনের পার্টনারশিপে আসে 81 রান। ব্যক্তিগত 43 রানে ফেরেন ইমন। আবরারের ব্যাটে 40, 108 রানে 3 উইকেট হারানো সাউথ জোন এরপর আর পেছনে ফিরে তাকায়নি। ধ্রুব, মিথুনের 159 রানের জুটি বড় জয় এনে দেয় সাউথ জোনকে। 86 বলে সেঞ্চুরি তুলে নেন আফিফ। মিথুন অপরাজিত ছিলেন 72 রানে। সাব্বির, মিথুন, সময় সংবাদ। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে রেকর্ড গড়া জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের পুঁজি গড়ে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 107 রানে হারিয়েছে ক্যারিবীয়রা। আগে ব্যাট করে সিমরান হেডমায়ারের 85 এবং পাওয়েলের 59 রানের বিধ্বংসী ইনিংসে 254 রানের বিশাল সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে 147 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সুপার 8-এ এবার আর কোনো অঘটন নয়, রীতিমতো জিম্বাবুয়ের দম্ভ চুরমার করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু জয়ই নয়, সিকান্দার রাজাদের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ইতিহাসের অনন্য রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার চেষ্টা সিকান্দার রাজাদের। মুজরাবানি আর এনগ্রাবার বলে ঠিকঠাক ব্যাটে কানেক্ট করতে হিমশিম খেতে হয়েছে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপকে। তৃতীয়বারই সফল এনগ্রাবার শিকার ব্র্যান্ডন কিং। সেখান থেকে চাপ সামলানোর চেষ্টা হেটমেয়ারের, তবে প্রেসার থেকে বের হতে না হতেই আবারও চাপ। এবার ইভান্স থামালেন অধিনায়ককে, কিন্তু জিম্বাবুয়েকে মোমেন্টাম ধরে রাখতে দেননি সিমরান হেটমেয়ার ও রুবম্যান পাওয়েল। একের পর এক 4 ছক্কায় 19 বলেই ক্যারিয়ারের 8ম 50 তুলে নেন হেটমেয়ার। পাওয়েলও শুরু থেকে দেখান আগ্রাসী ব্যাটিং। দুজনের দাপটে ব্যাটিংয়ে ততক্ষণে চুপসে যায় জিম্বাবুয়ে। হেটমেয়ার আর পাওয়েল মিলে 52 বলে গড়েন 122 রানের পার্টনারশিপ। পরে 34 বলে 85 রান করে ফিরে যান হেটমেয়ার। মুজরাবানির বলে আউট হওয়ার আগে পাওয়েলের ব্যাট থেকে আসে 35 বলে 59 রান। এরপর রাদারফোর্ড ও শেফার্ডও চালান ব্যাটিং তাণ্ডব। 10 বলে 21 রানের ইনিংস খেলেন শেফার্ড। পরে হোল্ডারের 13 ও রাদারফোর্ডের অপরাজিত 13 বলে 31 রানের ইনিংসে টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 254 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2007 বিশ্বকাপে 260 রানের সর্বোচ্চ রান করেছিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট নিয়েছেন মুজরাবানি ও এনগ্রাবা। জবাবে শুরু থেকেই চাপে জিম্বাবুয়ে। আকিল হোসেন ও ম্যাথিউ ফ্রোডের বোলিং তোপে দলীয় 52 রানই বিদায় ব্রায়ান বেনেট, রায়ান বার্ল সহ 4 উইকেট। পরে অধিনায়ক সিকান্দার রাজা কিছুটা চেষ্টা করেন, কিন্তু ব্যক্তিগত 27 রানে গুতাকেশ মতির বলে ফিরে যেতে হয় তাকে। এরপর 8 রানের ব্যবধানে আরও 3 উইকেট হারিয়ে হারের দ্বার প্রান্তে চলে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ব্র্যাড ইভান্স কিছুটা আনন্দ দেন নিজেদের দর্শকদের, তবে তার 21 বলে 43 রান কেবল হারের ব্যবধান কমায়। সুপার 8-এর প্রথম ম্যাচে 107 রানের বিশাল জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 85 রান করে ম্যাচ সেরা সিমরান হেটমেয়ার। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। সুপার 8-এর বিগ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। এবারের টি-20 বিশ্বকাপে একটু বেশি আলোচনা পাকিস্তানকে নিয়ে। পুরো আসর বর্জন, আবার পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়া দলকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। যদিও মাঠের ক্রিকেটে সেই ঠাট বজায় রাখতে পারেনি পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত এক জয়ে শুরু তাদের গ্রুপ পর্ব। যুক্তরাষ্ট্র জানিয়েছে চ্যালেঞ্জ। সবচেয়ে বড় লজ্জা তাদের দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। কলম্বোতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। দাপুটে জয় কেবল নামিবিয়ার বিপক্ষে। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। তবে সেটাও যে সহজ হবে না। ইংলিশদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে 3 দেখায় কখনোই জয় পায়নি পাকিস্তান। ব্যাটিংয়ে সেরা ছন্দে নেই সালমান আলী আঘার দল। সাইম আইয়ুব, বাবর আজমরা রানই পাননি আসর জুড়ে। যদিও সেসব নিয়ে ভাবতে চান না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহান। টি-20 বিশ্বকাপে ওদের বিপক্ষে জয় নেই, এটা ঠিক। তবে দল অনেক আত্মবিশ্বাসী। ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে। বেশ কিছু ম্যাচে ব্যাটিং বিপর্যয় হয়েছে আমাদের। টপ অর্ডার থেকে 1 বা 2 জনকে লম্বা ইনিংস খেলতে হবে। পাল্লে কেল্লেতে প্রথমবার খেলবো আমি। সিনিয়রদের কাছে শুনেছি এখানে ব্যাটিং সহায়ক উইকেট হয়, তবে শেষ ম্যাচটায় এখানে পিচ অন্যরকম মনে হয়েছে। মাঠে নেমে বুঝতে পারবো। সাউথ এশিয়ান কন্ডিশনের সেরা ছন্দের জন্য বেগ পেতে হচ্ছে ইংল্যান্ডকেও। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কোনো মতে হার এড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে সুপার 8-এ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছেন বোলাররা। লঙ্কানদের হোম গ্রাউন্ডে তাদেরই 100-র নিচে অল আউট করে ম্যাচ জিতেছে থ্রি লায়নরা। এবার পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হ্যারি ব্রুক বাহিনীর। তবে বিগ ম্যাচে ইংলিশদের স্পিন দিয়ে ঘায়াল করার লক্ষ্য পাকিস্তানিদের। শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে খেলতে বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটারদের, আর আমাদের স্পিন আক্রমণ তো সেরা। বিশেষ করে ওসমান তারিককে নিয়ে অন্য দলগুলোকে ভাবতে হচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক। पूरा कॉन्फिडेंट है कि हम उनको टफ टाइम देंगे। ভিন্নধর্মী অ্যাকশন আর ভেরিয়েশনে আলোচনার কেন্দ্রে স্পিনার উসমান তারিক। আসরে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় হার্ড হিটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত একাদশই এ ম্যাচে খেলাতে পারে পাকিস্তান। অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে ইংল্যান্ডও। নতুন বলে গুরুদায়িত্ব থাকবে জফরা আর্চারের কাঁধে। আদিল রশিদ, স্যাম কারেনরাও ধারাবাহিকতা বজায় রাখতে চান। ব্যাট হাতে রানে ফিরতে মরিয়া জস বাটলার, হ্যারি ব্রুক, উইল জ্যাক্সরা চাইবেন ব্যাট হাতে ঝড় তুলতে।
2022 টি-20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। এবার সেটার শোধ তোলারও সুযোগ তাদের সামনে। মাকসুম আলম খান, সময় সংবাদ। 5 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আগামী 9 মার্চ ঢাকা ক্লাবে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাবে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাব। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন আর নির্বাচন পরিচালনায় কোনো সমস্যা নেই বলে জানান ক্লাবটির প্রধান নির্বাচন কমিশনার রুহুল কুদ্দুস কাজল। আর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস এজিএম এর সদস্য সচিব লোকমান হোসেন ভুইয়ার। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে বাজছে নির্বাচনের ডামাডোল। বিগত 1 দশকে নানা চড়াই উতরাই পার করেছে ক্লাবটি। ইতিবাচক ও নেতিবাচক কারণে বহুবার হয়েছে খবরের শিরোনাম। এবার মতিঝিল পাড়ার ক্লাবটি অপেক্ষা করছে নতুন নেতৃত্বের। আগামী 9 মার্চ রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বহুল প্রতীক্ষিত নির্বাচন, যার মাধ্যমে গঠিত হবে ক্লাবটির 17 সদস্যের পরিচালনা পর্ষদ। একজন সভাপতি ও বাকি 16 জন পরিচালক নির্বাচিত হয়ে আসবেন ক্লাব পরিচালনায়, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন 371 জন সদস্য। সবশেষ 2021 সালের 6 মার্চ ক্লাবটিতে আয়োজিত হয়েছিল নির্বাচন। নিয়ম অনুযায়ী 2 বছর পর পর নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় আইনি জটিলতায় পড়ে যায় ক্লাবের নির্বাচন। অবশেষে কেটে গেছে সেই শঙ্কা। মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা লিমিটেড কোম্পানি এবং কোম্পানি আইনে আপনারা জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারণে বার্ষিক সাধারণ সভা অতিবাহিত না হতে পারলে আইনি প্রক্রিয়া আদালতের কাছ থেকে অনুমতি প্রার্থনা করতে হয়। আদালতের সর্বশেষ যে রায়, আমরা সেটি বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে নির্বাচন বার্ষিক সাধারণ সভা, সেটা আমরা শিডিউল তফসিল ঘোষণা করেছি। ক্লাবের নির্বাচন পরিচালনা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। একটা নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় এজিএম এর প্রস্তুতি কমিটির সদস্য সচিব লোকমান হোসেন ভুইয়া। যেভাবে সুন্দরভাবে নির্বাচন হয় সে ব্যাপারে আমরা সব রকম দৃষ্টি আমাদের আছে। আমরা এবার যে কমিটি করব সেই কমিটি মোহামেডান ক্লাবকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা এবং সে সম্পর্কে আমাদের যে প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট, এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করা এবং দীর্ঘদিন পরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘিরে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সবার প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি যে সমস্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী 24 ও 25 ফেব্রুয়ারি শুরু হবে ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচনের মনোনয়ন বিক্রি, আর 1 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2026 বিশ্বকাপে 32 থেকে 48 দল বাড়ানোর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। সমালোচনা পেছনে ফেলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ অন্য সব আসরকে ছাড়িয়ে যাবে বলেও আশা তার। আনচেলত্তির অধীনে বিশ্বকাপে ব্রাজিলের বেশ ভালো সম্ভাবনাও দেখছেন তিনি। এদিকে টানা 4 বছর অনূর্ধ্ব-17 বিশ্বকাপ আয়োজনের ফিফার নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার মাসচেরানো। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি, বিশ্বসেরা অবকাঠামোর পেছনে কারিগরি অর্থ খরচ করেছেন ট্রাম্প। তবে তার কঠিন অভিবাসন নীতির কারণে সমালোচনাও হচ্ছে বিস্তর। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার তো আগেই সমর্থকদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন। এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দিক 32 থেকে 48 দলের অংশগ্রহণ। ব্রাজিলের 2 বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফুর মতে এটা সবচেয়ে ইতিবাচক দিক, কারণ 32 দলের বিশ্বকাপ হলে অনেক দলই অংশ নিতে চেয়েও নিতে পারত না। বেশি দল হওয়ায় বিশ্বকাপের উন্মাদনাও বেড়েছে বলে মনে করেন তিনি। ব্রাজিলে 2027 সালের নারী বিশ্বকাপের সফল আয়োজন নিয়েও আশাবাদী কাফু। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান বিশ্বকাপের অভিষেকের অপেক্ষায় আছে। 48 দলের বিশ্বকাপ না হলে হয়তো এটা সম্ভব হতো না। বিশ্বকাপের দল বাড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ফিফাকে ধন্যবাদ এমন উদ্যোগের জন্য। যত নতুন দেশ বিশ্বকাপ খেলবে আসরের সৌন্দর্য তত বাড়বে। কাতার বিশ্বকাপের আগেও অনেক সমালোচনা হয়েছিল, পরে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। আমি আশা করি এবারের বিশ্বকাপও সব সমালোচনাকে পেছনে ফেলে সফল হবে। 2027 সালে ব্রাজিলের নারী ফুটবল বিশ্বকাপ হবে, সেখানেও আমরা চমক দিতে চাই। ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলোর পারফরমেন্সেরও
প্রশংসা করেন কাফু। বিশ্বকাপে নিজ দেশেরও সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক। ক্লাব বিশ্বকাপে পালমেইরাস, ফ্লেমিঙ্গো, বোতাফেগো দুর্দান্ত পারফর্ম করেছিল। ইউরোপের ক্লাবগুলো কখনোই ধারণা করতে পারেনি ব্রাজিলের ক্লাবগুলো এমন পারফর্ম করতে পারে। তবে এটা নতুন নয়, ব্রাজিলের ক্লাবগুলোর মান সবসময় এমন ছিল। এবার বিশ্বকাপেও আগের আসরের মতো ভুল করবে না ব্রাজিল। আশা করছি এবার অ্যানচেলোত্তির অধীনে দলটা গেল কয়েক আসরের ব্যর্থতা ঘুচিয়ে ভালো পারফর্ম করবে। কাফুর মতোই ফিফা বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের মাসচেরানো। কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও নাড়া দেয় তাকে। প্রতি বছর ফিফার অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন তিনি। কাতার বিশ্বকাপ আমার কাছে এখনো স্মরণীয়। আর্জেন্টিনার সমর্থকরা এটা সবসময় মনে রাখবে। বয়স ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ টানা 4 বছর আয়োজনের সিদ্ধান্ত আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এতে নতুন ফুটবলার বিশ্বমঞ্চ থেকে বেরিয়ে আসবে। এবারের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলবে আর্জেন্টিনা, আশা হাভিয়ার মাসচেরানোর। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আবারও নিরাপত্তা শঙ্কায় মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় দেশটির মাদক কারবারি সংগঠনের এক শীর্ষ নেতা। তার মৃত্যুর খবরে অন্তত 8টি অঙ্গরাজ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর ফলে বাতিল করা হয় মেক্সিকান লিগের 4টি ম্যাচ। এছাড়াও অনিশ্চয়তা তৈরি হয়েছে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়েও। ফুটবলের সবচেয়ে বড় বিশ্বকাপ করা নাড়ছে দরজায়। ফিফার এই মেগা ইভেন্ট কয়েকদিনের মাঝেই ঢুকে পড়বে 100 ডেজ কাউন্টডাউনে। এজন্য জোর প্রস্তুতি চালালেও নির্ভর থাকতে পারছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, সেটা সহযোগী আয়োজক দেশ মেক্সিকোর জন্য। গেল ডিসেম্বর থেকে নানা রকম নেতিবাচক খবরের শিরোনামে আসছে মেক্সিকো। বিশ্বকাপ নাকের ডগায় চলে এলেও এইসব নেতিবাচক খবরের শিরোনামে লাগাম টানতে পারেনি দেশটির সরকার। এবার আলোচনায় বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুয়াদালাহারার স্তাদিও অ্যাক্টনে মুখোমুখি হবে মেক্সিকো। একই ভেন্যুতে আরও অনুষ্ঠিত হবে 3 ম্যাচ। কিন্তু এই অঞ্চল নিয়ে মারাত্মক বিপাকে আয়োজক দেশটির। একের পর এক সহিংসতা ঘটছে এই অঞ্চলের আশেপাশে। মেক্সিকো ভিত্তিক শক্তিশালী মাদক কারবারি সংগঠন জালিস্কো নিউ জেনারেশন, যার প্রধান নেতা নেমেসিও ওসেগুয়েরা সারাভান্তেস, যিনি পরিচিত এল মেঞ্চো নামেও, রোববার জালিস্কো অঙ্গরাজ্যের তাপালোবা শহরে সেনাবাহিনী ও এল মেঞ্চোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে সে নিহত হয়। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্তত 8টি রাজ্যে। মেক্সিকোর যে অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে এল মেঞ্চো সমর্থকদের সংঘর্ষ হয় সেটা গুয়াদালাহারা থেকে মাত্র 2 ঘন্টার পথ। স্বাভাবিকভাবে তাই এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর মেক্সিকান লিগের 4টি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে মেক্সিকোর শীর্ষ লিগে ছেলেদের কেরেতারো এবং জুয়ারেস এফসি এবং মেয়েদের চিভাস ও আমেরিকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় বিভাগের আরও 2টি ম্যাচও বাতিল করা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর প্রীতি ম্যাচ নিয়ে। 25 ফেব্রুয়ারি কোরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা রয়েছে 2026 বিশ্বকাপ আয়োজক দেশটির। এসএম ইকবাল, সময় সংবাদ। এশিয়ান কাপ সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিনও সিডনির ভ্যালেন্টাইন স্পোর্ট পার্কে তীব্র গরমের মুখোমুখি হতে হয়েছে আফিদা ঋতুপর্ণাদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান আলপি আক্তার। এদিকে সঙ্গে করে ফিজিও নিয়ে না যাওয়ায় অস্ট্রেলিয়ায় হন্যে হয়ে ফিজিও খুঁজছে বাফুফে। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন হেড কোচ পিটার বাটলার। বাস্তবতা কঠিন হলেও নিজেদের সেরাটা দিতে চান আফিদা খন্দকারের দল। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে নতুন বিপদে পড়েছে নারী দল। মিশন অস্ট্রেলিয়া নিয়ে নতুন করে উঠেছে সমালোচনা। ফিজিও ছাড়াই দল পাঠিয়েছে বাফুফে। মূলত নারী দলের ফিজিওর দায়িত্বে থাকা জাকিয়া রহমান অসুস্থ হয়ে পড়ায় দলের সঙ্গে যেতে পারেননি অস্ট্রেলিয়া। তাই হন্যে হয়ে এখন ফিজিও খুঁজছে বাফুফে।
এদিকে অনুশীলন নিয়ে সন্তুষ্ট প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পাওয়া আলপি আক্তার। সিডনির তীব্র গরমে অনুশীলন করতে বেগ পেতে হচ্ছে তাকে, যা মানিয়ে নিয়েছেন নারী ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা। এখানে অনেক গরম, আমাদের বাংলাদেশে হচ্ছে এত গরম এখনো পড়ে নাই, এখানে অতিরিক্ত গরম, তো হচ্ছে আমরা এটার সাথে আপাতত মানায় নিতেছি। প্রথমে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করা, ন্যাশনাল টিমে খেলা, তো হচ্ছে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে অনেকদিন পরে, তো অনেক ভালো লাগতেছে আপুদের সাথে প্র্যাকটিস করে। এদিকে নারী দলের অনুশীলন ভেন্যু ও আবাসিক ভবন পাশাপাশি হওয়ায় ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না আলপিদের, জানিয়ে সন্তুষ্ট এই ফরওয়ার্ড। আমরা এক জায়গায় হচ্ছে থাকতেছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে এক জায়গায়, তো হচ্ছে বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে, তো হচ্ছে ভালো লাগতেছে। আগামী 3 মার্চ থেকে শুরু হবে নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া। প্রথম দিনে আফিদারা লড়বে চায়নার বিপক্ষে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও দেশের বাইরের ফুটবল, লা লিগায় আবারও টেবিল টপার বার্সেলোনা। টানা 2 হারের পর স্বস্তির জয় পেয়েছে কাতালুনিয়ানরা। লেভান্তেকে হারিয়ে সহজেই শীর্ষে উঠে গেছে হ্যান্সি ফ্লিক বাহিনী। বার্সেলোনার জয় 3-0 গোলে। এদিকে ইপিএলে টটেনহ্যাম হটস্পারকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে আরও মজবুত করেছে গানাররা। সুযোগটা তৈরি হয়েই ছিল, প্রয়োজন ছিল কেবল তা কাজে লাগানোর। ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে সে কাজটাই নিখুঁতভাবে করলেন হ্যান্সি ফ্লিক শিষ্যরা। নিউ ক্যাম্পে একেবারেই কোণঠাসা অবস্থায় ছিল লেভান্তে। ব্লগরানাররা ম্যাচে এগিয়ে যায় 4 মিনিটেই। মার্ক বের্নালের কৃতিত্বে গোলের খাতা খুলে বার্সেলোনা। অ্যাসিস্টে ছিলেন এরিক গার্সিয়া। এই 1 গোলের পর ম্যাচের লাগাম পুরোপুরি চলে আসে বার্সার হাতে। মাঝমাঠের দখল নিয়ে আক্রমণের ধার বাড়ায় রাফিনিয়া, লেভানডস্কিরা। যদিও একের পর এক গোল মিসের ঘটনাগুলো ছিল বড্ড দৃষ্টিকটু। 32 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির স্বাগতিকরা। মাঝমাঠ থেকে দারুণ এক রানিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানান ফ্রাঙ্কি ডি ইয়ং। স্কোরশিটেও নাম লেখা নেই ডাচ তারকা। বিরতির পরও আক্রমণের এই ধারা বজায় থাকে নিউ ক্যাম্পে। কৌশল বদলে সাবস্টিটিউট নামান ফ্লেক। আরেকটা গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকেন ফুটবলাররা। লাভের লাভ হয়নি খুব একটা। শেষ পর্যন্ত 81 মিনিটে কাজে লাগে টোটকা। বদলি নামা ফার্মিন লোপেজের কল্যাণে 3য় গোল পায় বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ফ্লেক বাহিনী। রিয়াল মাদ্রিদের চেয়ে 1 পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। এদিকে প্রিমিয়ার লিগের নর্থ লন্ডন ডার্বিতে উড়ে গেল টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে আর্সেনালের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি স্পাররা। 4-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতা বাহিনী। আক্রমণের শুরু 7 মিনিট থেকেই, যদিও সে যাত্রায় গোল পায়নি আর্সেনাল। এরপর চেষ্টা করেছে আরও কয়েকবার, কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েছে 32তম মিনিটে। গানারদের এগিয়ে নেন এজে। শেষ দেখায় স্পারদের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ইংলিশ এই উইঙ্গার। যদিও সে আনন্দ টেকেনি আর্সেনালের। 2 মিনিট পরই সমতা টানেন কোলোমোয়ানি। বিরতি থেকে ফিরে অবশ্য এগিয়ে যায় গানাররা। 47 মিনিটে দলের হয়ে 2য় গোল করেন ইউকেরেস। 61 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির এজে। নিজের জোড়ার সঙ্গে পূরণ করেন দলের 3 নম্বর। একের পর এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। সেই সুযোগে প্রতিপক্ষের জালে 4র্থ গোল করেন ইউকেরেস। এই জয়ে টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির থেকে 5 পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। 1.5 শতাব্দীরও বেশি পুরানো পাথরের দেয়ালে আবারও জ্বলে উঠেছিল ইতিহাসের আলো। রোমান সাম্রাজ্যের স্মৃতি বুকে ধারণ করা ভেরোনা অ্যারেনা আবার হয়ে উঠেছিল ক্রীড়া আর সংস্কৃতির মিলন মঞ্চ। ইতালির আকাশে নিভে গেল অলিম্পিকের মশাল, কিন্তু রয়ে গেল স্মৃতির দীপ্তি। ইতিহাস আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে পর্দা নামল মিলান কর্তিনা শীতকালীন অলিম্পিকের। বিদায়ের এই আয়োজনে কেবল আনুষ্ঠানিকতা নয়, ছিল আবেগ, ঐতিহ্য আর নতুন স্বপ্নের সূচনা। দর্শকরা উপভোগ করেন ইতালির শিল্প ঐতিহ্যের এর পতাকার পাশাপাশি উঠতে থাকে ফ্রান্স এবং গ্রিসের পতাকা। সবশেষে মিলান এবং কর্তিনায় জ্বলা দুটো অলিম্পিক মশাল নিভিয়ে দেয়া হয় আরেকটির। নিয়ন মোহাইমেন। সর্বকালের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? 1 দশকের বেশি সময় ধরে চলা এই বিতর্ক বোধহয় আর টেনে লম্বা করার সুযোগ নেই, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ফুটবল বিশ্বের একমাত্র গোট CR7। তাকে সর্বকালের সেরা সম্বোধন করে আমেরিকায় যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। যদিও কেন রোনালদোকে এই আমন্ত্রণ তা পরিষ্কার করেননি ট্রাম্প। প্রায় 1.5 দশক ধরে চলা এক বিতর্ক, সর্বকালের সেরাকে, মেসি না রোনালদো। বহু ফুটবল বোদ্ধা যে বিতর্কে দাড়ি টানতে পারেননি, সেই বিতর্কে ফুল স্টপ বসিয়েছেন এমন একজন যিনি আসলে ফুটবল সংশ্লিষ্টদের কেউই নন। তারপরও তার এই সিলেকশন যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কারণ গোট হিসেবে রোনালদোকে বেছে নেওয়ার নামটা যে ডোনাল্ড ট্রাম্পের।
স্পোর্টসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পৃক্ততা বহু পুরনো, তবে ফুটবলের সঙ্গে নতুন। পরবর্তী বিশ্বকাপের আয়োজক হিসেবে আমেরিকার হাকডাক শুরু হওয়ার পর থেকেই সকারে মন বসেছে তার। গেল ক্লাব বিশ্বকাপ এই সম্পর্ক আরও গাঢ় করেছে। এরপর টিকিট বিক্রির উদ্বোধন কিংবা বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাৎ সবই ব্যাপকভাবে আকৃষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্পকে ফুটবলের প্রতি। এরপর থেকেই হয়তো ফুটবলের নিয়মিত খোঁজ রাখতে শুরু করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, যার ধারাবাহিকতায় চোখে পড়ে লম্বা সময় ধরে চলা মেসি রোনালদোকে নিয়ে গোট বিতর্ক। যদিও সেই বিতর্কে গা ভাসাননি ডোনাল্ড ট্রাম্প, তার চোখে আর কেউ নন সর্বকালের সেরা ফুটবলার পর্তুগিজ ফুটবল বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের সাক্ষাৎ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রনকে সঙ্গে করে এনে তৈরি করে দিয়েছিলেন ঐতিহাসিক এই বৈঠকের উপলক্ষ, যেখানে উপস্থিত ছিলেন CR7-এর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। বলা যেতে পারে এই বৈঠকের পর থেকেই রোনালদোতে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এই বৈঠকের একটি স্থির চিত্র সংরক্ষণ করেছেন হোয়াইট হাউসের দেয়ালে। সেই ভালোবাসা থেকেই রোনালদোকে আবারও আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, রোনালদো তুমি সর্বকালের সেরা, আমরা তোমাকে চাই আমেরিকায়, চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন। এর পাশাপাশি AI দিয়ে একটি ভিডিও বানিয়ে পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ওভাল অফিসের ভেতরে ফুটবল খেলছেন তারা দুজন। তবে কেন রোনালদোকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার ব্যাখ্যা পাওয়া যায়নি। ফুটবল বিশ্লেষকদের ধারণা 11 জুন থেকে শুরু হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে তাকে পাশে চান মার্কিন প্রেসিডেন্ট, এজন্যই তার এই উদাত্ত আহ্বান। আবার অনেকের মতে ক্যারিয়ারের শেষ বেলায় রোনালদো যোগ দেবেন MLS-এ। মার্কিন মুলুকে মেসি যেভাবে ফুটবল জনপ্রিয় করেছেন সেই ভূমিকায় রোনালদোকেও দেখতে চান তিনি। সর্বকালের সেরা হিসেবে ট্রাম্প রোনালদোকে বেছে নেয় অবশ্য মন খারাপ মেসি ভক্তদের। তাদের মতে রনের সঙ্গে দেখা করে তাকে গোট বলেছেন তিনি। যদি মেসির সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয় তবে বদলে যেতে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত। এসএব ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের সব ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মত বিনিময় সভা। 7 দিনের মধ্যে 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের দাপটে থামল জিম্বাবুয়ের অপ্রতিরোধ্য যাত্রা। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে 107 রানের বিশাল জয় ক্যারিবীয়দের। এবং 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আইনি জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে নির্বাচন বার্ষিক সাধারণ সভা, সেটা আমরা শিডিউল তফসিল ঘোষণা করেছি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।